পুঠিয়া রাজবাড়ি। স্থানীয়রা যাকে পাঁচানী জমিদার বাড়ি বলেই চেনে। এটি মহারানী হেমন্ত কুমারী দেবীর বাসভবন। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর মধ্যে পুঠিয়ার রাজবাড়ি অন্যতম। রাজপ্রথা বহু বছর আগে বিলুপ্ত হয়ে গেলেও ইতিহাস ও ঐতিহ্যের ধারক ও বাহক হয়ে এখনও ঠাঁই দাঁড়িয়ে রয়েছে। 2021 সালে এই রাজবাড়িটিকে জাদুঘর হিসাবে ঘোষণা দেওয়া হয়। প্রত্নতাত্ত্বিক বিভাগ পুরনো অবকাঠামোকে ঠিক রেখে সময়ে সময়ে এই জমিদার বাড়িটির সংস্কার সাধন করে। সংস্কার সাধনের পর হতে জমিদার বাড়িটির প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। আজকে এই জমিদার বাড়ির পুরো অংশ ঘুরে ঘুরে দেখাবো এবং এর ইতিহাস আপনাদের জানাবো। সেই সাথে জমিদার বাড়ি সংলগ্ন কয়েকটি মন্দির, মঠ, দিঘি ও কয়েকটি স্থাপনা সম্পর্কেও জানাবো। আপনারা আমার সাথেই থাকুন। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন অন করুন। এতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনার কাছে দ্রুত নোটিফিকেশন চলে যাবে। তো চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী তার শাশুড়ি শরৎ সুন্দরী দেবীর স্মরণে আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তকার এ দ্বিতল প্রাসাদটি নির্মাণ করেন। জমিদার বাড়ির অভ্যন্তরভাগ দেখার পূর্বে চলুন এই পাঁচানী জমিদারির প্রতিষ্ঠার ইতিহাস সম্পর্কে কিছু জেনে নিই। 1556 খ্রিস্টাব্দের পূর্বে পুঠিয়া এলাকাটি আফগান শাসনাধীন এবং লস্করপুর পরগনার অন্তর্ভুক্ত ছিল। 1557 সালে মুঘল শাসক আকবরের সুবেদার মানসিংহ পুঠিয়া দখল করতে এসেছিল। এ সময় আফগান জায়গিরদার লস্কর খানের সাথে সুবেদার মানসিংহের যুদ্ধ হয়। সে সময় বাদশাচার্য নামের এক হিন্দু ব্যক্তি পুঠিয়ার একটি আশ্রম পরিচালনা করতেন। তিনি সুবেদার মানসিংহকে বুদ্ধি ও পরামর্শ দিয়ে সাহায্য করার কারণে মানসিংহ অতি সহজে লস্কর খানকে পরাজিত করতে পারে। সুবেদার মানসিংহ তার কর্মকাণ্ডে খুশি হয়ে তাকে পুঠিয়ার জমিদারি বন্দোবস্ত দেন। তবে বাদশাচার্য তার নিজের নামে জমিদারি না নিয়ে তার পুত্র পীতাম্বরের নামে বন্দোবস্ত নেন। সেই থেকে পুঠিয়া জমিদারির উদ্ভব ঘটে। পীতাম্বর নিঃসন্তান হওয়ায় তার ভাই নীলাম্বর এই জমিদারি প্রাপ্ত হন। নীলাম্বর থেকে পর্যায়ক্রমে তার পুত্র আনন্দরাম, আনন্দরাম থেকে তার পুত্র রামচন্দ্র, রামচন্দ্র হতে তার পুত্র নরনারায়ণ, নরনারায়ণ হতে তার পুত্র প্রেমনারায়ণ, প্রেমনারায়ণ হতে তার পুত্র অনুপ নারায়ণের নিকট জমিদারি অর্পিত হয়। 1744 সালে অনুপ নারায়ণের পর তার পুত্রদের মাঝে এই জমিদারি ভাগ হয়। বড় ছেলে নরেন্দ্র নারায়ণের অংশে 5 আনা এবং রূপনারায়ণের অংশে 3.5 আনা ভাগ হয়। তখন থেকে জমিদারির বড় অংশকে 5 আনা এবং 3.5 আনার অংশকে 4 আনার জমিদারি হিসেবে সবাই চেনে। পরবর্তীতে 5 আনার জমিদারি পর্যায়ক্রমে নরেন্দ্র নারায়ণের নিকট হতে তার পুত্র ভবেন্দ্র নারায়ণ, ভবেন্দ্র নারায়ণের নিকট হতে তার পুত্র জগন্নারায়ণ, জগন্নারায়ণের নিকট হতে তার দত্তক পুত্র হরেন্দ্র নারায়ণ, হরেন্দ্র নারায়ণের নিকট হতে তার পুত্র যোগেন্দ্র নারায়ণ প্রাপ্ত হন। যোগেন্দ্র নারায়ণের পর এই জমিদারিতে প্রথম নারী চরিত্রের উদ্ভব ঘটে। যোগেন্দ্র নারায়ণ নিঃসন্তান হওয়ায় জমিদারিটি তার স্ত্রী শরৎ সুন্দরী দেবীর নামে লিখে দেন। পরবর্তীতে শরৎ সুন্দরী দেবী এই জমিদারি তার দত্তক পুত্র যতীন্দ্র নারায়ণের নিকট অর্পণ করেন। 1881 সালে যতীন্দ্র নারায়ণ অকালে মারা গেলে এই জমিদারি তার স্ত্রী হেমন্ত কুমারী দেবীর নিকট অর্পিত হয়। পুঠিয়া জমিদার বাড়ির যে প্রাসাদটি এখনও টিকে রয়েছে তা তিনিই নির্মাণ করেছিলেন। 1557 থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত
এই জমিদারি ব্যবস্থা চলমান ছিল। ইতিহাসটি একটু লম্বা হলেও আমাদের জানা উচিত। 1950 সালের পরে কি হয়েছিল এটা আপনাদের মনে হতেই পারে। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের পর 1950 সালে জমিদারি ব্যবস্থা বিলুপ্ত হয়। এর সাথেই পুঠিয়ার জমিদারি ব্যবস্থারও অবসান ঘটে। যাই হোক, ইতিহাস থেকে বের হয়ে চলুন জমিদার বাড়ি এবং এই জমিদারির অন্তর্গত বিভিন্ন অবকাঠামোগুলো ঘুরে দেখি। 1895 সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল রাজবাড়িটি নির্মাণ করেন। ভবনের সম্মুখভাগের স্তম্ভ, অলঙ্করণ, কাঠের কাজ, কক্ষের দেয়ালে ও দরজার উপর ফুল ও লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণশৈলীর পরিচয় বহন করে। পর্যটকেরা যখন প্রাসাদের নির্মাণশৈলী দেখে তখন মুগ্ধ হয়ে লক্ষ্য করে। যদিও এর বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বারংবার, প্রত্নতত্ত্ব বিভাগ সেগুলোর মূল অবকাঠামো ঠিক রেখে বারবার সংস্কার করে আসছে। উপরের ছাদের দিকে লক্ষ্য করলে নজরে আসে এটি সমতল আকৃতির, ছাদে লোহার বিম, কাঠের বর্গা এবং টালি ব্যবহার করা হয়েছে। বারান্দার রেলিংগুলো লোহার তৈরি। এর বারান্দায় দাঁড়ালে যে কারো ভালো লাগবে। উপরের দোতলার 3টি ঘর ব্যবহার করে জাদুঘর প্রতিষ্ঠা করা হয়েছে। এগুলোতে এই জমিদারির বিভিন্ন জায়গা হতে প্রাপ্ত মূর্তি, রাজকাজে ব্যবহার্য বিভিন্ন সরঞ্জামাদি, আসবাবপত্র, বিভিন্ন মন্দির মঠের ছবি স্থান পেয়েছে। ভিতরে ছবি তোলা নিষিদ্ধ। ঘরের দেয়ালে ছবি তোলা নিষেধ এই সাইনবোর্ডও সাঁটানো রয়েছে। তারপরেও কিছু ছবি ও ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, আপনারা উপভোগ করতে থাকুন। রাজবাড়ি দর্শনের পর ছুটে চলা গোবিন্দ মন্দিরের দিকে। পুঠিয়া পাঁচানী জমিদার বাড়ির অঙ্গনেই এটি অবস্থিত। পুরো মন্দির একটি বর্গাকার আকৃতির উঁচু বেদির উপর প্রতিষ্ঠিত। এর ঠিক মাঝখানে একটি কক্ষ রয়েছে এবং চারপাশে 4টি ছোট বর্গাকৃতির কক্ষ রয়েছে। গর্ভগৃহের চারপাশে 4টি খিলানযুক্ত প্রবেশপথ আছে। মন্দিরের কার্নিশ সামান্য বাঁকানো। মন্দিরের পিলার ও দেয়াল অসংখ্য দেবদেবী, যুদ্ধের সাজসজ্জা, ফুল ইত্যাদির পোড়ামাটির ফলক দ্বারা সজ্জিত। প্রেমনারায়ণ রায় 18 খ্রিস্টাব্দের প্রথম দিকে এই মন্দিরটি নির্মাণ করে বলে আমি জানতে পারি। মন্দিরটির অভ্যন্তরে এখনও রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে। এর দায়িত্বে রয়েছে একজন পুরোহিত। তিনি সকাল বিকাল এই মন্দিরের পূজা অর্চনায় ব্যস্ত থাকে। তার কাছ থেকে জানতে পারি এটি দিনাজপুরের কান্তজি মন্দিরের সমসাময়িক একটি মন্দির এবং এই মন্দিরগুলোর নির্মাণশৈলী প্রায় একই রকম। নতুন জমিদার বাড়ির দক্ষিণ পাশ দিয়ে বয়ে গেছে একটি রাস্তা। রাস্তা ধরে সামনের দিকে এগোতেই চোখে পড়বে একটি দিঘি। দিঘির শানবাঁধানো ঘাটে মহারানী গোসল করত। মহারানীদের গোসলের জন্য এই ঘাটের বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও রাখা হয়েছিল। দিঘির ঠিক মাঝ বরাবর এই ঘাটের বেশ কিছু অংশ জুড়ে মোটা প্রাচীর নির্মাণ করা হয়েছিল, যাতে মহারানী এবং মহলের অন্যান্য মহিলারা গোসল করার সময় বাইরে থেকে দেখা না যায়। সম্ভ্রম রক্ষা করতেই এই বিশেষ ব্যবস্থা তৈরি করা হয়েছিল। এই ঘাটের পাশেই ছিল পুরনো জমিদার বাড়ি, যা পরবর্তীতে প্রত্নতত্ত্ব বিভাগের অফিস হিসাবে কিছুদিন ব্যবহার করা হয়েছিল। তবে বর্তমানে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর ডান পাশ দিয়ে কিছু দূর এগুলেই একটি ছোট্ট মন্দির আপনার চোখের সামনে পড়বে। এটি আসলে ছোট আহ্নিক মন্দির। বড় আহ্নিক মন্দিরের একটি স্মল ভার্সন বলতে পারেন। চারিদিকে লোহার গ্রিল দিয়ে এটিকে সুরক্ষিত করা হয়েছে। এর পাশেই বিভিন্ন ধরনের ফুলের বাগান রয়েছে। এছাড়া রয়েছে পোড়ামাটির বিভিন্ন দেয়াল, যা বয়ে নিয়ে বেড়াচ্ছে জমিদার বাড়ির ইতিহাস ও ঐতিহ্য। দর্শনার্থীদের জন্য পায়ে হাঁটা চলার পথ রয়েছে পুরাতন রাজবাড়ির দিকে।
এছাড়া রয়েছে এর চারপাশে বসে বিশ্রাম নেবার জন্য ইট সিমেন্টের তৈরি বসার ব্যবস্থা। সাধারণ দর্শনার্থীদের তুলনায় প্রেমিক প্রেমিকা অথবা স্বামী স্ত্রী যুগলদেরই এখানে বসে থাকতে দেখা যায়। পুরাতন রাজবাড়ি ও ছোট আহ্নিক মন্দির দেখার পরেই যাত্রা শুরু করলাম পুঠিয়া পুরাতন বাজারের দিকে। এই বাজারকে অনেকেই পাঁচানি বাজার বলেও চিনে থাকে। এ বাজারের বাম পাশে প্রবেশ করতেই আপনার চোখের সামনে বেশ উঁচু একটি মন্দির নজরে আসবে। যদিও পুঠিয়া বাস স্ট্যান্ড হতে রাজবাড়ির দিকে আসতে অনেক দূর থেকেই এটি চোখে পড়ে। বড় শিব মন্দির বেশ উঁচু একটি স্থাপনা। এর উপরে উঠতে হলে আপনাকে উঠতে হবে বেশ কিছু সিঁড়ি। প্রত্নতাত্ত্বিক বিভাগের একজন কর্মচারী এর রক্ষণাবেক্ষণ ও দেখাশোনার দায়িত্বে নিয়োজিত রয়েছেন। এছাড়াও একটি পুরোহিত এখানে নিয়মিত পূজা করে থাকেন, অর্থাৎ এই মন্দিরের কার্যক্রম এখনও চলমান রয়েছে। 1823 সালে রানী ভুবনময়ী দেবী এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দিরের চারপাশ দিয়ে টানা বারান্দা রয়েছে এবং এই বারান্দায় 5টি খিলানযুক্ত প্রবেশ পথও রয়েছে। মন্দিরের চারপাশে 4টি এবং মাঝখানে একটি চূড়া রয়েছে। এই মন্দিরের উত্তর পাশে রয়েছে বিশাল শিবসাগর নামের একটি দিঘি। এই দিঘিতে গোসল করার জন্য মন্দির হতে একটি সিঁড়ি মন্দিরের পিছন দিক হতে নেমে গিয়েছে। মন্দিরে আগত পূজারী অথবা দর্শনার্থীদের মানত থাকলে অথবা পবিত্রতা অর্জনের প্রয়োজন হলে এই দিঘিতে গোসল করে নিত। বর্তমানে সিঁড়িটি লোহার গেট দিয়ে আটকানো রয়েছে। শিবসাগর দিঘির দক্ষিণ পাশেই বড় শিব মন্দিরের সাথেই লাগানো রয়েছে আরেকটি মন্দির, যা জগন্নাথ বা রথ মন্দির নামে পরিচিত। এ মন্দিরের দোতলার কক্ষটি ছোট এবং চারপাশে উন্মুক্ত প্রবেশদ্বার রয়েছে। এই মন্দিরটিও 1823 খ্রিস্টাব্দে রানী ভুবনময়ী কর্তৃক নির্মাণ করা হয়। পুঠিয়া বাজারের মধ্যে এবং পাঁচানি জমিদার বাড়ির প্রাচীর ঘেঁষে দোল মন্দিরের অবস্থান। 4 তলা বর্গাকার আকৃতির এই মন্দিরটিও উচ্চতার কারণে বেশ দূর থেকে দেখা যায়। মন্দিরের 4র্থ তলার উপরে রয়েছে গম্বুজ আকৃতির ছাদ। এছাড়াও নিচতলায় রয়েছে অসংখ্য খিলানযুক্ত প্রবেশপথ। এই মন্দিরের রক্ষণাবেক্ষণের জন্য প্রবেশপথগুলোতে পরবর্তী সময়ে প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক লোহার গ্রিল দিয়ে সুরক্ষিত করা হয়। ইতিহাস ঘেঁটে জানতে পারি 1787 সালে পাঁচানি জমিদার ভূপেন্দ্র নারায়ণ রায় এই মন্দিরটি নির্মাণ করেন। চারিদিকের প্রবেশপথগুলো আটকানো থাকলেও বাহির থেকে যতটুকু বোঝা যায় এর রক্ষণাবেক্ষণে তেমন গুরুত্বারোপ করা হয় না। পাঁচানি জমিদারের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হাওয়াখানা। এটি পুঠিয়া রাজশাহী মহাসড়কের তারাপুর বাজার থেকে প্রায় 500 মিটার দক্ষিণে এবং পুঠিয়া বাজার থেকে 3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এই স্থাপনাটি একটি পুকুরের মধ্যবর্তী স্থানে নির্মাণ করা হয়। রাজবাড়ির সদস্যরা নিজেদের অবকাশ যাপনের উদ্দেশ্যে এই ভবনটি নির্মাণ করেছিলেন। শোনা যায় ঘোড়ায় চড়ে রাজবাড়ি থেকে এখানে যাওয়া আসা করা হতো। এখানে এসে তারা নৌকায় চড়ে ও মাছ ধরে অবকাশকাল উপভোগ করতেন। বিকেলের হিমেল বাতাস উপভোগ করার ইচ্ছা থাকলে আপনিও চলে আসতে পারেন এখানে। জায়গাটি সবার জন্যই উন্মুক্ত করে রাখা হয়েছে। পাঁচানি জমিদারির বেশ কিছু স্থাপনা আমরা দেখলেও চারানা জমিদারির কোনো কিছুই দেখা হয়নি। চারানির জমিদারেরা তাদেরই জ্ঞাতি ভাই। পাঁচানির জমিদার বাড়ির পশ্চিম পাশে অবস্থিত শ্যামসাগর দিঘির ওপারেই চারানি জমিদার বাড়ি এবং তাদের বিভিন্ন স্থাপনা রয়েছে। আজকে আমি আপনাদের চারানি জমিদার বাড়ি না দেখালেও এর আওতাধীন 3টি মন্দির দেখাবো। উত্তর দক্ষিণে লম্বা আয়তাকার পূর্বমুখী এই মন্দিরের পাশাপাশি 3টি কক্ষ রয়েছে। মাঝের কক্ষের পূর্ব দিকে 3টি খিলানযুক্ত প্রবেশপথ এবং উপরে দোচালা আকৃতির ছাদ রয়েছে।
আয়তাকার কক্ষের দক্ষিণ ও উত্তর পাশের কক্ষ দুটি বর্গাকৃতির এবং পূর্ব দিকে একটি করে সরু খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। এর ছাদ চৌচালাকৃতির। মন্দিরটির সম্মুখের দেয়ালে অসংখ্য পোড়ামাটির ফলক সাঁটানো রয়েছে। পুঠিয়া চারানি জমিদার কর্তৃক এই মন্দিরটি 17-18 শতকের মধ্যবর্তী সময়ে নির্মাণ করা হয়েছে বলে স্থানীয় সূত্রে আমি জানতে পারি। বড় আহ্নিক মন্দিরের উত্তর পাশে বর্গাকারে নির্মিত মন্দিরটি ছোট গোবিন্দ মন্দির নামে পরিচিত। এক কক্ষ বিশিষ্ট মন্দিরের পূর্ব ও দক্ষিণ দিকে সরু বারান্দা রয়েছে। এছাড়াও দক্ষিণে 3টি এবং পূর্বে 1টি খিলানযুক্ত প্রবেশপথ রয়েছে। মন্দিরের চারপাশের কর্নারে ও দরজার দুপাশে পোড়ামাটির ফলক দ্বারা নান্দনিকভাবে সাজানো হয়েছে। এটির কার্নিশ ধনুকের ন্যায় বাঁকানো ও উপরে একটি ফিনিয়েল বিশিষ্ট চূড়া আকৃতির ছাদ রয়েছে। দেয়ালের ফলকগুলো যুদ্ধের কাহিনী, বিভিন্ন হিন্দু দেবদেবীর চিত্র, সংস্কৃত ভাষায় রচিত পোড়ামাটির ফলক দ্বারা সজ্জিত। এই মন্দিরটি খ্রিস্টীয় 17 থেকে 18 শতকে নির্মিত হয়েছে বলে প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক জানতে পারি। চারানি মন্দির চত্বরের উত্তর পাশেই আয়তকার দ্বিতল গোপাল মন্দিরের অবস্থান। মন্দিরের দক্ষিণ দিকে 3টি এবং পূর্ব ও পশ্চিম দিকে একটি করে প্রবেশপথ রয়েছে। দক্ষিণমুখী এ মন্দিরের উত্তর দিক ব্যতীত অপর 3 দিকেই বারান্দা রয়েছে। মন্দিরের দ্বিতীয় তলায় ওঠার জন্য পশ্চিম দিকে একটি সিঁড়ির ব্যবস্থাও রাখা হয়েছে। এই ভিডিওতে পাঁচানি জমিদার বাড়ি এবং চারানি জমিদার বাড়ির বিভিন্ন স্থাপনা দেখানো হলেও অনেকগুলো স্থাপনা দেখানো সম্ভব হয়নি, যেমন কৃষ্ণপুর মন্দির, ক্ষিতীশচন্দ্রের মঠ, কেষ্টক্ষেপার মঠ, ছোট শিব মন্দির, জগদ্ধাত্রী মন্দির ইত্যাদি। ভিডিওটি অনেক লম্বা হওয়ার কারণে এই বিষয়গুলো দেখানো সম্ভব হলো না। পরবর্তী ভিডিওতে এই স্থাপনাগুলো দেখাবো ইনশাআল্লাহ। এই ভিডিওতে দেয়া তথ্য প্রত্নতাত্ত্বিক বিভাগ, অনলাইন ও স্থানীয় জনসাধারণের নিকট হতে নেয়া। তথ্য যাচাই বাছাই করে তথ্যের বিভ্রাট রোধ করারও চেষ্টা করেছি। অক্লান্ত পরিশ্রমের এই ভিডিও আপনাদের মনোরঞ্জন ও জ্ঞান গভীরতার খোরাক হতে পারলে আমার এই ভিডিও তৈরি করা সার্থক হবে বলে আমি মনে করি। আপনাদের সাপোর্ট আমার অনুপ্রেরণা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনেও ক্লিক করুন। এতে আমি পরবর্তী ভিডিও আপলোড করার সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ভিডিওটিকে লাইক দিন, শেয়ার করে পাশে থাকুন। আপনাদের সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।